ফোন এসে যাবে সমস্যা। নমস্কার স্টুডেন্টস, আজকে স্ট্যান্ডার্ড 3 সেকেন্ড টার্মের যে কম্পিউটার অধ্যায় 3 কম্পিউটারের প্রজন্ম, আজকে আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করব। তো ক্লাস চালু হওয়ার আগে, শুরু হওয়ার আগে আমি একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা সাবধানে থেকো, মাস্ক পরে থাকবে। আমার মাস্ক কিন্তু আছে, আমি এখানে একা আছি বলে, কথা বলার অসুবিধা বলে মুখে লাগাইনি। তো তোমরা সরকার যেমন যেমন বলেছে তোমরা সেভাবে থাকবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, সবসময় বাবা মার কথা শুনবে, হ্যাঁ, ভালো থাকবে। তো আজকে আমরা প্রথমে তো স্ট্যান্ডার্ড 3 যে তৃতীয় অধ্যায় কম্পিউটারের প্রজন্ম, আজকে আমরা এই অধ্যায়টা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারের প্রথম প্রজন্মের যে কম্পিউটার, এই প্রথম প্রজন্মের কম্পিউটারের আজকে আমরা যে কম্পিউটার ব্যবহার করছি সেই কম্পিউটার আর প্রথম যখন কম্পিউটার তৈরি হয়েছিল সেই কম্পিউটারের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো প্রথম কম্পিউটার আমরা ব্যবহার করেছিলাম 1945 সালে। সেই সময়টায় 1945 থেকে 1955, এই যে 10-11 বছর, অর্থাৎ স্বাধীনতার পূর্বে কিন্তু প্রথম কম্পিউটারের ব্যবহার ভারতবর্ষে চালু হয়ে গিয়েছিল। তো সেই সময়ের কম্পিউটারের যে সচল অবস্থা সেটাকে বলা হচ্ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার। তো এই প্রথম প্রজন্মের কম্পিউটার তখন কি ছিল? তো সেই প্রথম প্রজন্মের কম্পিউটারে তখন মূল উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব একটা। এই কম্পিউটারের দামও ছিল অনেক বেশি, এবং তখন এই কম্পিউটারে এখন যেমন খুব ফাস্ট সহজেই কম্পিউটারে দ্রুত কাজ করা যায়, তখন কিন্তু কম্পিউটার আস্তে আস্তে কাজ করা যেত। আর এই ভ্যাকুয়াম টিউবগুলো কাঁচের তৈরি হতো, যার ফলে অনেকক্ষণ কাজ করার সময় কি হতো, যখনই কম্পিউটারের মানে গরম হয়ে যেত, হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে কি হতো, এই ভ্যাকুয়াম টিউবগুলো নষ্ট হয়ে যেত। তো যাই হোক, তখন তো প্রথম সেই কম্পিউটারের চালু হয়েছিল। তো সেই জন্য আমরা এই প্রথম প্রজন্মের কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। এখানে প্রথম প্রজন্মের কম্পিউটারে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা বৈশিষ্ট্য আছে। এই 11টা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু তোমরা বিশেষ ইম্পর্টেন্টগুলো মুখস্থ করবে। যেমন প্রথমে হচ্ছে, এই সময়ে কম্পিউটারের মূল উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব। দ্বিতীয় হচ্ছে, কম্পিউটারের ঘরে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হতো। এই কম্পিউটারগুলো আকারে অনেক বড় ছিল, এই কম্পিউটার চালাতে অনেক বেশি বিদ্যুৎ খরচ হতো। আর এই লাইনটা অবশ্যই কিন্তু মুখস্থ রাখবে। ফরাসি বিজ্ঞানী লিডি ফরেস্ট ট্রায়াড ভালভ আবিষ্কার করেন। আর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের 2 গবেষক এই ট্রায়াড ভালভ ব্যবহার করে একটা শক্তিশালী কম্পিউটার ডিজাইন করলেন। কম্পিউটারটির নাম দেওয়া হলো এনিয়াক। এই প্রজন্মের কম্পিউটারের নাম ছিল এনিয়াক, এডভ্যাক, এডস্যাক। তাহলে এই যে এইখান থেকে যে পড়াটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বৈশিষ্ট্য যাকে বলে সেটা কিন্তু এইগুলো। আর প্রথম প্রজন্মের কম্পিউটার সম্বন্ধে বেশি করে জানতে গেলে তোমাদের এই পয়েন্টগুলো পড়তে হবে। ট্রায়াড ভালভ আবিষ্কার করেছিলেন কে? সেই ট্রায়াড ভালভকে ব্যবহার করে নতুন কম্পিউটার যখন তৈরি হলো, সেই কম্পিউটারের নাম দেওয়া ছিল এনিয়াক। এইখানটা কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। এনিয়াকের ছবি দেখতে পাচ্ছ, এডভ্যাকের ছবি দেখতে পাচ্ছ তোমরা। আর যিনি এই ট্রায়াড ভালভ আবিষ্কার করেছিলেন, লিডি ফরেস্ট, তার ছবিও দেওয়া আছে। তোমরা কিন্তু একটা কথা মনে রাখবে যে অনেক সময় ছবি দিয়ে দেওয়া হবে প্র্যাকটিক্যাল বা ওরালে, সেই ছবিগুলো দেখে বলতে হবে কার ছবি এবং সেই ছবিটা কি জন্য বিখ্যাত। ধরো সাপোজ এটা আগে, যেমন আগের অধ্যায়ে আলোচনা করেছি, র্যামের ছবি দিয়ে দেওয়া হলো বা রমের ছবি দিয়ে দেওয়া হলো, বা একটা প্লটারের ছবি দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, কিংবা একটা মডেমের ছবি দিয়ে দেওয়া হলো।
শুধু কিসের ছবি সেটা যদি বলতে বলে সেটা তো বলতেই হবে। আবার যদি বলে এদের সম্বন্ধে পরিচয় দাও, তখন ওই প্লটার বা মডেম বা র্যাম বা রম এদের সম্বন্ধে কিন্তু বলতে হবে। ঠিক একই রকম ভাবে ধরো এখানে লিডি ফরেস্টের ছবিটা দিয়ে দেওয়া হলো, তো এটা কার ছবি প্রথমে বলতে লিডি ফরেস্ট, এবং ইনি কি জন্য বিখ্যাত সেটাও কিন্তু বলতে হবে। তাহলে এখানে ইনি কেন বিখ্যাত, না বিজ্ঞানী লিডি ফরেস্ট ট্রায়োড ভালভ আবিষ্কার করেছিলেন। নেক্সট আমরা চলে যাব দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। 1956 থেকে আর 1964 এই সময়ের মধ্যে যে কম্পিউটার আমরা ব্যবহার করেছিলাম সেই সময়কালটাকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। তো এই প্রজন্মের কম্পিউটার কি হলো না, আগের যে প্রথম যে কম্পিউটার সেটা কিছু ব্যবহার করা হতো, সেটা আমরা বললাম যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কি হলো, ট্রানজিস্টার, জন বার্ডিন, আর কি হলো ওয়াল্টার ব্রাটেন আর উইলিয়াম সকলে ট্রানজিস্টার নামে একটা ইলেকট্রনিক্স যন্ত্রকে আবিষ্কার করলেন, তিনজনে মিলে। আর প্রথম প্রজন্মের কম্পিউটারে যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, সেই ভ্যাকুয়াম টিউবটা কি হতো, আমরা কি দেখলাম যে ভ্যাকুয়াম টিউবটা কাঁচের তৈরি হতো, আর কাঁচের তৈরি হওয়ার ফলে কম্পিউটারটা কিছুক্ষণ চলার পর সেই কাঁচের টিউবটা গরম হয়ে নষ্ট হয়ে যেত। সেই জন্য এই ভ্যাকুয়াম টিউবকে পরিবর্তন করে দিয়ে এই ট্রানজিস্টার ব্যবহার করা হলো। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের সবচেয়ে মূল বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম প্রজন্মের কম্পিউটারে যে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কিন্তু কি হলো, ট্রানজিস্টার ব্যবহার করা হলো। তাহলে এই প্রজন্ম অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের সময়কাল কোনটা, না 1956 থেকে আর 1964 সাল পর্যন্ত। তো এই সময়ে যে কম্পিউটার আমরা ব্যবহার করেছিলাম সেটা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, এবং এই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কি সেটা, এই কম্পিউটার ছিল অনেক ছোট আকারে, অর্থাৎ প্রথম প্রজন্মের থেকে ছোট। এই কম্পিউটার বেশি গতিশীল সম্পন্ন। প্রথম প্রজন্মের কম্পিউটারকে অনেক আস্তে আস্তে কাজ করতো, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারটা ছিল আর একটু ফাস্ট কাজ করতে লাগলো, তাড়াতাড়ি কাজ করতো। তারপরে এই কম্পিউটারে বিদ্যুতের খরচ কম ছিল, তাপ অনেক কম উৎপন্ন হতো। এই কম্পিউটারের দামও বেশ সস্তা মানে কি, সস্তা মানে খুব কম নয়, মানে প্রথম প্রজন্মের কম্পিউটারের যেমন দাম ছিল তার থেকে একটু কম দাম ছিল, কম কারেন্ট খরচা হতো, কম সময় লাগতো, তাড়াতাড়ি কাজ করতে পারতো প্রথম প্রজন্মের থেকে, এবং দামটাও ছিল প্রথম প্রজন্মের ইনিয়াক বা এডভ্যাক কম্পিউটারের থেকে, প্রথম প্রজন্মের থেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের দামটা একটু কম হলো। এই সময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রবর্তন হলো, বেসিক, কোবল, ফরস্ট্রান ইত্যাদি। আর এইসব কম্পিউটারের নাম ছিল IBM 1401, IBM 1620, NCR 304। এর হচ্ছে নাম, যেমন প্রথম প্রজন্মের কম্পিউটারের নাম কি পেলাম, ইনিয়াক, এডভ্যাক, তেমনি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের নাম হলো IBM 1401, IBM 1620, NCR 304 ইত্যাদি। তোমরা ছবি দেখতে পাচ্ছ এখানে IBM 1401, IBM 1620 এগুলো ছবি দেওয়া আছে। এবার আমরা চলে যাব তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তাহলে দেখো এখানে 1964 সাল পর্যন্ত দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের কথা বলা হয়েছিল। এই 64 পর আসছে 1965, 1965 থেকে 1975, এই যে 10-11 বছর সময়কালটা, এই সময়কালে যে সমস্ত কম্পিউটার আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটার। এই তৃতীয় প্রজন্মের কম্পিউটার আরও টেকনোলজি উন্নত হলো, প্রযুক্তিবিদ্যা আরও উন্নত, বিজ্ঞানীরা আরও ভালো তৈরি করলেন কম্পিউটার। প্রথম প্রজন্মে ভ্যাকুয়াম টিউব লাগতো, দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টার লাগলো, দেখা যাক তৃতীয় প্রজন্মে আবার বিজ্ঞানীরা কি আবিষ্কার করলেন। এই তৃতীয় প্রজন্মে কিন্তু আইসি ব্যবহার হলো। দেখো কি আছে দেখি, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ তৃতীয় প্রজন্মের প্রযুক্তি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের পরিবর্তনে কম্পিউটার ব্যবহার অনেক সহজ হয়ে গেল। বিজ্ঞানীরা ভাবতে লাগলেন একাধিক ট্রানজিস্টার, রেসিস্টার এবং ক্যাপাসিটার দিয়ে তৈরি একটা ছোট সার্কিটের কথা। এই ছোট করে ফেলা সার্কিটকে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট নাম দেওয়া হলো। আবিষ্কার করলে কে, জ্যাক কিলবি এবং রবার্ট নয়েস। দেখো ছবি দিয়েছে, জ্যাক কিলবি এবং রবার্ট নয়েসের ছবি দেওয়া আছে। তাহলে এই এনাদের ছবি যদি পরীক্ষায় পড়ে এনাদের নাম বলতে হবে, এবং এনারা কি আবিষ্কার করেছিলেন, আইসি আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু বলতে হবে।
তো এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারের কি বৈশিষ্ট্য হলো আমরা একটু দেখে নিই। এই কম্পিউটার আকারে আরো ছোট হয়ে গেল। প্রথম প্রজন্ম ছিল অনেক বড়, দ্বিতীয় প্রজন্ম আরো ছোট, তৃতীয় প্রজন্মের কম্পিউটার আরো ছোট হয়ে গেল। এখন তোমরা যে কম্পিউটারগুলো দেখছো এর থেকে কিন্তু অনেক আকারে বড় ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার। প্রায় একটা ছোটখাটো ঘরের মতো ছিল, প্রায় একটা ছোটখাটো ঘরের মতন। আর দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার হলো তার অর্ধেক, ছবিতে দেখতে পাচ্ছ। আর তৃতীয় প্রজন্মের কম্পিউটার হলো আরেকটু ছোট। এই কম্পিউটার আগের প্রজন্মের থেকে আরো বেশি গতিশীল হলো। এই সময় থেকে এই কিবোর্ড, মাউস ইত্যাদির ব্যবহার শুরু হলো। এই কম্পিউটারে তাপও অনেক কম উৎপন্ন হতো, বিদ্যুতের খরচ অনেক কম ছিল। এই কম্পিউটার ছিল অনেক বেশি নির্ভরযোগ্য। এই কম্পিউটার দামে আরো সস্তা হলো। দ্বিতীয় প্রজন্মে যে দাম লাগতো, তৃতীয় প্রজন্মের দাম আরো কম লাগলো। আর এটা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট। মূল যে দুটো পয়েন্ট, সে দুটো পয়েন্ট কি কি না, একটা হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব বা ট্রানজিস্টার এগুলার ব্যবহার হলো না, তার পরিবর্তে আইসি ব্যবহার হলো। আর দ্বিতীয় পয়েন্ট কি বৈশিষ্ট্য, সবচেয়ে মূল পয়েন্ট, সেটা হচ্ছে এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সময় থেকেই কিন্তু কিবোর্ড, মাউস এসব ব্যবহার হলো। এর আগে প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কিন্তু কিবোর্ড বা মাউসের ব্যবহার হয়নি। তো এই তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে কিন্তু কিবোর্ড, মাউসের ব্যবহার হলো। বুঝতে পেরেছো? তাহলে এই মূল পয়েন্ট কিন্তু দুটো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তার সঙ্গে সহকারী আরো দুটো, অন্তত 3-4টে করে বৈশিষ্ট্য মুখস্থ তোমাদের করতেই হবে। এবার আমরা দেখে নেব তৃতীয় প্রজন্মের কম্পিউটারের নামগুলো। আর একটু দেখো, বলছে এই সময় বিভিন্ন ধরনের উন্নত কম্পিউটার স্মৃতি ব্যবস্থার উদ্ভাবন হয়, যেমন ম্যাগনেটিক টেপ, হার্ড ডিস্ক ড্রাইভ ইত্যাদি। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করার ব্যবস্থা, অর্থাৎ ইনপুটের উদ্ভাবন আর আউটপুট হিসাবে ভিডিইউ এবং হাই স্পিড লাইন প্রিন্টারের ব্যবহার শুরু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা আর কিবোর্ড, মাউস ব্যবহার এই লাইনটা, আর এই আইসি ব্যবহার হয়েছিল এই লাইনটা। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের যে বৈশিষ্ট্য আর একটা আছে, সেটা হচ্ছে শেষ লাইনটা, কম্পিউটারের নামগুলো। এই 4টে বৈশিষ্ট্য কিন্তু তোমাদের করতেই হবে। দাম তো প্রথম প্রজন্মের থেকে দ্বিতীয় প্রজন্মে কম হবে, তার থেকে তৃতীয় প্রজন্মে কম হবে। প্রথম প্রজন্মের কম্পিউটারে যা বিদ্যুৎ লাগলো, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে কম লাগবে, আবার তৃতীয়তে আরেকটু কম লাগবে, চতুর্থ আরো কম লাগবে। এগুলো তো একটা বিশেষত্ব বটেই, কিন্তু সবচেয়ে মূল যে বৈশিষ্ট্য, সেই মূল বৈশিষ্ট্য হচ্ছে স্মৃতি ব্যবস্থার উদ্ভাবন। কম্পিউটারে যে লোড রাখা হয়, তুমি একটা জিনিসকে লিখে রাখলে, আমাদের ব্রেনে কি হচ্ছে, আমাদের ব্রেনে আমরা যে কাজগুলো, পড়াশোনাগুলো করি, সেগুলো মনে থাকে। স্মৃতির কাজ এটা। আমরা অনেকে ভুলে যাই। কেন ভুলে যাই? আমরা সেটা চর্চা করি না বলে ভুলে যাই। এই কম্পিউটারে যে লোড করা, যে সেভ করার যে ব্যবস্থা, এটা কিন্তু এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারের মূল একটা বৈশিষ্ট্য। আর এরপর হচ্ছে এই প্রজন্মের কম্পিউটারের কতগুলো নাম, যেমন হচ্ছে IBM 370, PDP-2, ICL 2900, এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটারের নাম। নেক্সট আসছে আমরা চতুর্থ প্রজন্মের কম্পিউটার। সময়কালটা দেখে নেব, 1975 থেকে 1984। 1975 থেকে 1984 এই সময়কালটা হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার। প্রথম প্রজন্মে কি হচ্ছিল? ভ্যাকুয়াম টিউব। দ্বিতীয় প্রজন্মে হচ্ছিল ট্রানজিস্টার। তৃতীয় প্রজন্ম হলো আইসি। চতুর্থ প্রজন্মে কিন্তু আবার এইগুলো ব্যবহার হলো না। কিরকম ব্যবহার হলো দেখো, কয়েক লক্ষ আইসি। তৃতীয় প্রজন্মে তো অল্প বিস্তর আইসি দিয়ে চালু হয়েছিল। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কয়েক লক্ষ লক্ষ আইসি একসঙ্গে গেঁথে একটা চিপ তৈরি হলো। সেই চিপটা দেখতে কেমন যেন, ঠিক শুঁয়া পোকার মতন, ঠিক 2 ইঞ্চি মতন, হ্যাঁ, তার বেদ, আর ঠিক 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হচ্ছে তার উচ্চতাটা। এরকম ধরনের একটা, যাকে বলা হচ্ছে VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আমি এটা পড়ে নিই, দেখো। শেষ পর্যন্ত 2 ইঞ্চি চওড়া আর 1/8 ইঞ্চি পুরু
একটা শুঁয়া পোকার মতো দেখতে প্যাকিংয়ের মধ্যে 1,00,000-এর থেকেও বেশি ট্রানজিস্টার আর সেই রকম সংখ্যক রেজিস্টার আর ক্যাপাসিটার নিয়ে তৈরি একটা সার্কিট আবিষ্কার সম্ভব হলো। এই অতি ক্ষুদ্রায়ন পদ্ধতির নাম দেওয়া হলো ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনোলজি। এর সাহায্যে এখন গোটা কম্পিউটারকে ইনপুট, কিবোর্ড, আউটপুট, ডিসপ্লে আর প্রিন্টার সমেত একটা পকেট ক্যালকুলেটরের মাপে তৈরি করা সম্ভব হয়েছে। তো এই সবই হয়েছে কিসের জন্য? ওই ভিএলএসআই টেকনোলজির জন্য। তার মানে কি, ওই যে ভিএলএসআইটা কি না, ওর মধ্যে একটা সার্কিট, সেই সার্কিটের মধ্যে কি থাকছে, কি বললাম আমরা, 2 ইঞ্চি মাত্র চওড়া আর 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ উচ্চতা বিশিষ্ট মানে পুরু আর কি একটা ক্যাপাসিটার, একটা শোয়া পোকার মতো দেখতে একটা সার্কিট তৈরি করা হলো, বোর্ড, যাকে বলা হচ্ছে ভিএলএসআই, যেখানে 1,00,000-এরও বেশি আইসি দেওয়া আছে। ছবিটা একবার দেখবে নাকি? এই দেখো, এই হচ্ছে ভিএলএসআই। এর মধ্যে কয়েক লক্ষ আইসি আছে, ট্রানজিস্টার আইসি কয়েক লক্ষ আছে এর মধ্যে, এই ছবিটার মধ্যে। এটা হচ্ছে ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এইটা কম্পিউটারে প্রতিস্থাপন করা হলো। তো এবার বলছে, দেখো একটা ভালো প্রশ্ন আছে, ভিএলএসআই সার্কিটগুলিকে সাধারণভাবে মাইক্রো প্রসেসর বলা হয়ে থাকে, তাই ছোট ছোট চতুর্থ প্রজন্মের কম্পিউটারকে তত্ত্ব বলা হয়, বলা হয়। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের ভুলে গেছি বলতে, যেটা হচ্ছে যে এই যে ইনপুট আউটপুট তোমরা যে কম্পিউটারে পড়াশোনা করেছো, এইগুলো কিন্তু তো প্রথম এসেছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটারেতে। আমি যেটা স্টার মেরে রেখেছি, যেটাকে তোমাদের পড়তে বলেছিলাম, এই যে ইনপুট আউটপুট, এগুলো কিন্তু বেশি মাত্রায় পরিলক্ষিত হয়েছিল এই তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। তো চতুর্থ প্রজন্মের কম্পিউটার আমরা বৈশিষ্ট্য কতগুলো মেন বৈশিষ্ট্য পেয়ে যাব, কতগুলো গৌণ বৈশিষ্ট্য পেয়ে যাব। সেগুলো কি, যেমন আমি আগের বারে বললাম যে প্রথমের থেকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের কারেন্ট খরচা কম হবে, তাদের সময় কম লাগবে, বেশি দ্রুত কাজ করতে পারবে। আবার দ্বিতীয় থেকে তৃতীয় সেরকম হবে, তৃতীয় থেকে চতুর্থতেও কারেন্ট কম লাগবে, সময় কম লাগবে, দাম কম হবে। এগুলো তো কমন বৈশিষ্ট্য। কিন্তু বিশেষ বৈশিষ্ট্য কি না, প্রথম প্রজন্মে এলো ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মে এলো ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টার, তৃতীয় প্রজন্মে এলো ট্রানজিস্টারের পরিবর্তে আইসি, তৃতীয় প্রজন্মে এলো কিবোর্ড মাউসের ব্যবহার, তৃতীয় প্রজন্মে এলো ইনপুট আউটপুট, চতুর্থ প্রজন্মে একটা সার্কিটের মধ্যে কয়েক লক্ষ, একটা ছোট বোর্ডের মধ্যে কয়েক লক্ষ আইসি দিয়ে এই প্রজন্মের কম্পিউটার সার্কিট আবিষ্কার সম্ভব হলো। এটা চতুর্থ প্রজন্মের মূল বৈশিষ্ট্য, ভ্যালসাই, যেটা ভিএলএসআই। এই যে সার্কিটটা কিন্তু চতুর্থ প্রজন্মের কম্পিউটারে প্রতিস্থাপন করা গেল। আর এই মাইক্রো প্রসেসর দিয়ে কম্পিউটার তৈরি হয় বলে মাইক্রো কম্পিউটার বলা হয়। যাই হোক, এইসব কম্পিউটারের নাম ছিল স্টার 1000, IBM 4341, অ্যাপেল 2 ইত্যাদি। এবার চলে যাবো আমরা পঞ্চম প্রজন্মের কম্পিউটার। আমরা এখন বর্তমান সময়ে যে কম্পিউটার ব্যবহার করছি, সিআরটি, এলসিডি, এলইডি, যে আমাদের মনিটর আছে, তোমরা কম্পিউটার সেন্টার আমাদের স্কুলে দেখতে পাবে, বা বিভিন্ন জায়গায় তোমরা অনেকের বাড়িতেও রয়েছে, অনেক সেন্টারে দেখতে পাবে। এইগুলোকে বলা হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার। এখন আবার আধুনিক কম্পিউটার বেরিয়েছে। যাই হোক, তোমরা পড়েছো ট্যাবলেটের মতো ছোট্ট একটা কম্পিউটার। যাই হোক, তো বলছে এই কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য আছে। কি সেটা? বলছে যারা টেকনোলজিস্ট, তারা কিন্তু এখনো সন্তুষ্ট নয়। ওরা চাইছে এমন একটা সিস্টেম চাইছে যে কম্পিউটারের সঙ্গে কথাবার্তা কিভাবে করা যায় সেরকম কিছু চাইছে, কম্পিউটারের সঙ্গে সরাসরি কথা বলতে পারবো। এরকম ধরনের টেকনোলজি আবিষ্কার করতে চলেছেন বিজ্ঞানীরা। যতক্ষণ না পারছে ততক্ষণ কিন্তু তাদের অসুবিধা হচ্ছে। তো
এখনো কোনো কম্পিউটারের চিন্তা করার ক্ষমতা কিংবা কোনো নির্দেশ বলে না দেওয়া হয় পরিস্থিতি অনুযায়ী স্থির করে নেওয়ার ক্ষমতা নেই। এটা নিয়েও গবেষণা হচ্ছে, কোথায় কখন কীরকম হবে। কম্পিউটারে কিভাবে কৃত্রিম বুদ্ধি আরোপ করা যায়। কৃত্রিম বুদ্ধি, সাধারণ বুদ্ধি তো আমাদের মানুষের মধ্যে, রক্ত মাংসের শরীর, আমাদের হার্ট আছে আমাদের শরীরের মধ্যে পাওয়া যাবে, কিন্তু একটা যন্ত্র, তার মধ্যে তো আমাদের এই ম্যানুয়াল যে বুদ্ধি, মানুষের মতো বুদ্ধি আসবে না, সেখানে কৃত্রিম বুদ্ধি স্থাপন করা যাবে। তারা ওয়েদার বলতে পারবে, আবহাওয়া কেমন হয়ে যাবে বলতে পারবে। আমরা যখন সুইচ টিপছি আবহাওয়ার, তখনই সে বলবে। কিন্তু আপনি কৃত্রিম বুদ্ধিকে তার মধ্যে প্রয়োগ করিয়ে সে সমস্ত কিছু পরিকল্পনা সার্থক রূপায়ণ কিভাবে করা যাবে, সেই চেষ্টা কিন্তু বর্তমান বিজ্ঞানীরা বা কম্পিউটার টেকনোলজিস্টরা কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে করে সরাসরি কম্পিউটারের সঙ্গে বসে কথা বলতে পারবো, এই ধরনের কিছু বিষয়। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে এই এক নজরেতে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তবে এখানে যে এক নজরে এগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে শুধু প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম আর চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সময়কালটা দেওয়া আছে, আর প্রথম থেকে চতুর্থ প্রজন্মের কম্পিউটারের নামগুলো দেওয়া আছে। তো আমি তোমাদের ভালো করে বলবো যে তোমরা এই তো মাত্র কটা প্রজন্মের কম্পিউটারের কথা বলা আছে, তাদের বৈশিষ্ট্য কথা বলা আছে, তোমরা একটু ভালো করে এগুলো বাড়িতে পড়াশোনা করবে। আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। তো একের দাগে প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো লিখে নাও। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম হবে উত্তর হবে ট্রানজিস্টার। ট্রানজিস্টার। দুইয়েরটা উত্তর হবে PDP-2। তিনেরটা উত্তর হবে অনেক ছোট। চারেরটা উত্তর হবে Apple II। এখানে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করা, আর এখানে উত্তর দেওয়া আছে, খালি টিক মারার ব্যাপার, লিখতে হবে ওগুলো। তোমরা উড পেন্সিলে করে টিক মেরে নাও, পরে উড পেন্সিল মুছে দিয়ে মুখস্থ করে নাও বা লিখে নেবে খাতাতে করে। আবার বলছি, প্রথম একেরটা উত্তর হবে ট্রানজিস্টার, দুইয়েরটা উত্তর হবে PDP-2, তিনেরটা উত্তর হবে অনেক ছোট, চারেরটা উত্তর হবে Apple II, পাঁচেরটা উত্তর হবে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে, ছয়ের উত্তর